নেত্রকোনার ঠিক উত্তর প্রান্ত। মেঘালয়ের কোল ঘেঁষে লুকিয়ে আছে এক নিস্তব্ধ গ্রাম, কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও। এই জায়গা সম্পর্কে হয়তো এখনো অনেকেই জানে না, যেখানে সীমান্তবর্তী পাহাড় থেকে নেমে এসেছে অনেক নদী। বটতলার ছায়ায় ঘুমিয়ে আছে শত বছরের ইতিহাস। আছে পাহাড়ের গল্প আর ৭১-এর শহীদদের আত্মত্যাগ। এই সব মিলিয়ে কলমাকান্দা শুধুমাত্র একটা সুন্দর জায়গাই নয়, যেন এক জীবন্ত গল্প, যা শুধু দেখাই নয়, অনুভব করার মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আপনাদের সবাইকে জানাচ্ছি ২০২৫-এর ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আপনাদের থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমি কিভাবে ভিডিও বানাই এই ব্যাপারটা জানতে চান, তো আমি চিন্তা করতেছি আমি একটা টিউটোরিয়াল সেগমেন্ট বানাবো আমার চ্যানেলেই, যেটা দেখে আপনারা জানতে পারবেন আমি কিভাবে আমার ভিডিওগুলো বানাই। আপনারা যদি এরকম টিউটোরিয়াল ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই টিউটোরিয়াল বানানোর পিছনে কতজন দর্শক আছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমার এবারের দুই টুরমেট আবরার আর রাসেল উত্তরা বিএনএস সেন্টারে ওয়েট করতেছি বাসের জন্য। অ্যাকচুয়ালি বাস ছাড়ে মহাখালী থেকে, ভাড়া ৪৫০ টাকা, যায় উত্তরা দিয়েই। তাই কল করেই বুকিং নিয়ে নিছি। কি দরকার বাসা থেকে কষ্ট করে মহাখালী যাওয়ার? বাট ভুল বাস সিলেকশন। কলমাকান্দার বদলে আমরা লেঙ্গুরার বাসে উঠে পড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা এখন কলমাকান্দার কাছে আসি। কলমাকান্দা লেঙ্গুরা বলে জায়গাটার নাম। আমাদের থাকার কথা ছিল কলমাকান্দা পাঁচগাঁও, আমাদের প্ল্যান ছিল পাঁচগাঁও কলমাকান্দা বাজারে যাওয়ার কথা ছিল, বাট আমরা একটু ভুল কাজ করছি। সেটা হচ্ছে আমরা লেঙ্গুরা চলে আসছি। আসার পর বুঝতেছি যে না, এটাই বেস্ট প্লেস। এখান থেকেই নাকি হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও কাছে, কলমাকান্দা বাজার থেকে নাকি পাঁচগাঁও আর একটু দূরে। বাট এই প্লেসটা হচ্ছে চন্দ্রডিঙ্গা আর হচ্ছে বিরিশির একেবারে মাঝখানে। আপনারা এই জায়গাটা থেকে এই জায়গাটায় আসলেও বিভিন্ন গাড়ি, অটো এবং সিএনজি এবং হচ্ছে আপনার বাইক সবই পেয়ে যাবেন। আমরা গতকাল রাত ৯টার দিকে রওনা দিছি এবং পৌঁছাইছি সকাল ৩টার দিকে। একজন ১০০ টাকা লোকাল ভাড়া, রিজার্ভ গেলে বেশি। এখানে কয়জন ধরে? ৩ সিটের গাড়ি। আপনার মতো মানুষ গেলে তো ৩ জন, আপনার মতো লোক গেলে তো ২ জন। বৃষ্টি দিয়ে আমাদের স্বাগত জানাইছে নেত্রকোনা, আর এই গ্রামটাও অনেক সুন্দর। আমার কাছে এই সেই ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো লাগছে। ভুল বাসে উঠে অ্যাকচুয়ালি খারাপ হয় নাই, বাট সেম রাস্তায় পাঁচগাঁও যাব, আবার একই রাস্তায় ব্যাক করা লাগবে। কলমাকান্দা থেকে নতুন নতুন পথে যাত্রাটা একটু বড় হইলেও ব্যাপারটা মন্দ হইত না। তো গুড়ি গুড়ি বৃষ্টিতে চাচার সাথে আড্ডা দিতে দিতে যাইতেছি। চাচা, এই যে এই জায়গা থেকে ওই সিলেটের হাওরে যাওয়া যায় নাকি? চন্দ্রডিঙ্গা থেকে। কোথা থেকে? চন্দ্রডিঙ্গা থেকে সিলেটের হাওরে চলে যাওয়া যায়। টাঙ্গর হাওর কিভাবে যায়? বাইকে। বাইকে? ভাবছিলাম চাচা মানুষ খারাপ না, কিন্তু ঘটনা পুরাই ভিন্ন। আমরা এখন আছি মহাদেব নদীর সামনে। লেঙ্গুরা থেকে অটো করে এই পর্যন্ত মহাদেব নদী পর্যন্ত আসছি। এখানে নৌকা থাকে, নৌকা দিয়ে পার হইতে হয়, বাট আনফরচুনেটলি আমরা নৌকা পাই নাই এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমাদের ওই যে কাকারা হচ্ছে হাইটা যাইতেছে, আমাদেরও হয়তো হাইটা নদীটা পার হইতে পারে। আপনাদের এলাকায় ঘুরতে আসছি আর আপনারা যদি এমন করেন তাহলে চলো না। নৌকা ছিল না, বাট চাচার সাথে ঝগড়ার মাঝেই নৌকাও চলে আসে।
আমরা সকালবেলায় একটা ব্যাড বাস খাইছি, সেটা হচ্ছে ভাড়া নিয়ে। সকালবেলা আমাদের অটো বলছিল 100 টাকা করে, পরে এসে এখন 400 টাকা দাবি করতেছিল। পরে এখানে লোকাল মানুষজনের সাথে কথাবার্তা বলে জানলাম লিঙ্গুয়া থেকে এখানে পার পার্সন ভাড়া 60 টাকা, বাট তারা 100 টাকা করে রাখার পরও আবার হচ্ছে আমাদের থেকে আরো 100 টাকা বেশি রাখতে চাইছে। এটা একটা প্রথমেই ব্যাড বাস খাইছি, ব্যাড বাস খায়া তারপর এখানে লোকজন একটু ইয়া করে তারপরে 300 টাকা হয়েছে। উনি আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করছে। আমাদের ঘটনা শুনে নৌকার মাঝিও অটো ড্রাইভারকে 2টা গালি দেয়। নৌকা থেকে নেমে বিভিন্ন বিষয়ে তারাই হেল্প করা শুরু করে। ওইটাই আমরা বাংলাদেশ পড়ছি সিঙ্গুরা। পাতলাবন কোনটা বললেন? ওইটাই পাতলাবন। আমরা এখন আছি মহাদেব নদীর উপরে, ঠিক ওই দিকে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা। ওইখানে পাহাড়ের নিচে একটা বন দেখা যাইতেছে, ওইটার নাম হচ্ছে পাতলাবন। আমরা ওইদিকে যাব। আজকে আমাদের প্রথম যে স্পটটা সেটা হচ্ছে চন্দ্রডিঙা। এখন আমরা উপর থেকে অটো যাব, অটো নিব। এখানে বললো যে অটোর ভাড়া 150 টাকা। দেখি এখানে আমরা কোনো স্ক্যামের শিকার হই কিনা। নোট করেন, বনের নাম আসলে পাতলাবন না, নামের কাহিনী ওই স্পটে গিয়েই বলবো। মহাদেব নদী পার হইছি, সন্ন্যাসী থানা এটাকে বলে। এখান থেকে আমরা এখন অটো নিয়ে যাব। অটোর ভাড়া হচ্ছে 150 টাকা। ভোরবেলা ওই চাচা আমাদের একা পেয়ে কোপ দিছিল, তাই এখন থেকে আমরা আগে লোকালদের সাথে আলাপ করি, এরপর ভাড়া নির্ধারণ করি। রাস্তাটা জোস। এই রাস্তায় অনেক ঘোড়ার গাড়িও চোখে পড়ে। পরে জানতে পারি এই গাড়ি মূলত নদী থেকে তোলা বালি আর কয়লা টানার জন্য ব্যবহার করা হয়। 6-7 কিলো, খুবই অল্প রাস্তা, বাট এত সুন্দর। এই অল্প রাইডে কি তৃষ্ণা মিটে? তখন মনে হইল কলমাকান্দা বাজার থেকে আসলেই হয়তো ভালো হইতো। আমরা এখন জিরো লাইনে দাঁড়াইছি। জিরো লাইন বলতে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো হচ্ছে ওইগুলা ইন্ডিয়া, এটা হচ্ছে জিরো লাইন বলে, যেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড আর কি। আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখান দিয়ে একটু হাইটে যাব। বর্তমানে এখান দিয়ে যাওয়া নিষেধ আছে, তারপর আমরা একটু রিকোয়েস্ট করে আমরা একটু ওইদিকে যাবো, যাই হালকা ঘুরে আমরা আবার চলে আসবো। তো চলেন আপনাদেরকে হচ্ছে এখানে পাহাড় দেখাই। আর এই পাহাড়গুলাই হচ্ছে চন্দ্রডিঙা পাহাড় বলে। এর পিছনে ছোট একটা স্টোরি আছে, আমরা সেই স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো। বর্তমানে বর্ডার পরিস্থিতি একটু খারাপ, তাই বিজিবি এখানে পর্যটক যেতে বাধা দেয়। আগে নাকি মানুষজন পাহাড়ের ভিতরে ছোট ছোট ঝর্ণা ও ঝিরি দেখতে যেতে পারত, কি আর করার, ভাগ্যে নাই। আর এই চন্দ্রডিঙা পাহাড়ের কল্পকাহিনীও ভাগ্যের সাথেই জড়িত। বাট আমাদের ভাগ্য যে খুব খারাপ সেটা বলবো না। আমরা যেই পথটুকু যাচ্ছি, সকাল সকাল না গেলে পর্যটকরা নাকি এই পর্যন্তও যেতে পারে না। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন চন্দ্রডিঙা পাহাড়। এই পাহাড়গুলোতে এখন যাওয়া বর্তমানে নিষেধ আছে, এদিকেও আসা নিষেধ, কিন্তু আমরা সকালে আসছি এবং বিজিবির থেকে একটু পারমিশন নিয়ে আসছি। তো চন্দ্রডিঙা পাহাড় একটা সিগনিফিকেন্ট পাহাড়, এটার পিছনে একটা গল্প আছে। একজন সওদাগর ছিল, চাঁদ সওদাগর। উনি ধনী ব্যক্তি ছিল এবং উনি শিব ভক্ত ছিলেন। ওনার অপছন্দের জিনিস ছিল সেটা হচ্ছে মনসা দেবী। লোকপ্রথা আছে উনি ওনার 7টা নৌকা নিয়ে এখানে আসছিল এবং মনসা দেবী ওনার যেহেতু প্রতিপক্ষ ছিল, তার নৌকাগুলো সব ডুবায় দেয়। এই স্টোরিটাই পোর্ট্রে করে হচ্ছে এই পাহাড়গুলা। আর পাহাড়গুলার আকৃতি অনেকটা উল্টা নৌকার মতো, এই জন্য হচ্ছে এটাকে চন্দ্রডিঙা বলে। চন্দ্রডিঙা বলতে হচ্ছে চাঁদ আর ডিঙা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গ্রামীণ কল্পকাহিনী, কিন্তু এই কল্পকাহিনীর পিছনে যে মূল কথাটা যেটা আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কষ্ট করি, অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি এবং অনেক সৎ থাকি, কিন্তু মাঝে মাঝে ভাগ্যে না থাকলে সেটা হয় না। সো এই ব্যাপারটাকে কেন্দ্র করে এই চাঁদ সওদাগরের মূল কাহিনীটা। উনি অনেক সৎ ছিলেন, বাট শেষ পর্যন্ত উনি ওনার ব্যবসায় লস করছেন। মূলত এই কাহিনীটাকে পোর্ট্রে করার জন্য এটা, এবং এই পোর্ট্রের আরেকটা চিহ্ন হচ্ছে এই পাহাড়টা। যদিও আমি এই কল্পকাহিনী বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি হচ্ছে হার্ড ওয়ার্কিং এর উপর, প্যাশনের উপর এবং ধৈর্যের উপর। আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আপনি যদি হার্ড ওয়ার্ক করেন এবং প্যাশন থাকে আপনার, এবং অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর আমার সাকসেসর আপনারাই। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেঘালয়ের পাহাড়ের এই সাইডের গ্রামটা মনোমুগ্ধকর। এখানে আসলে আপনার মন ভালো হবেই। এদিকে মূলত কিছু গারদের দোকান আর বাসা দেখতে পাই আমরা।
সাজানো পরিপাটি করা বসার জায়গাও আছে। সো বুঝতে বাকি নেই যে এটা একটা গোছানো টুরিস্ট স্পট। আমি এখন একটা ঝিরির উপর দাঁড়ায় আছি, এখানে পানি যাইতেছে এবং এই পানিটা আসছে মেঘালয়ের এই পাহাড়গুলা থেকে। এই পাহাড়ের ভিতরে ঝর্ণা আছে, আগে এখানে যাওয়া যাইতো, বাট এখন ইন্ডিয়ার সাথে আমাদের যেই বর্তমান পরিস্থিতিটার কারণে এখানে যাওয়া নিষেধ আছে এবং স্ট্রিক্টলি নিষেধ আছে। আগেও নিষেধ ছিল, বাট মানুষ যাইতো, বাধা দেওয়া হইতো না খুব একটা, বাট এখন পুরোপুরি ভাবে নিষিদ্ধ। আমি এখন চন্দ্রডিঙা পাহাড়গুলার ঠিক পাশেই আরেকটা সিগনিফিক্যান্ট একটা গাছের পাশে আছি। এই গাছটা হচ্ছে বটতলা নামে পরিচিত। এই গাছটারও একটা সিগনিফিক্যান্ট কাহিনী হচ্ছে, চাঁদ সওদাগরের যখন নৌকাডুবি হয় তখন তার কাফেলা এখানে এসে বিশ্রাম নিয়েছিল, সেইভাবেই এই গাছটা পরিচিত। এই গাছটা 100 বছরের পুরাতন। চন্দ্রডিঙা থেকে ব্যাক করে আমরা আবার সেই মহাদেব নদী পাড়ি দিই। আমরা 3 জন, তাই বাইক নিতে হয় 2টা। কথা ছিল বঙ্গটিলা দেখব, সাথে সাতশহীদের মাজার, আর শেষে সোমেশ্বরী নদী। দামাদামি করে 2টা বাইক নেই 800 টাকায়। যেতে যেতে প্রথম বাইকার বলে, ভাই আসছেন যখন পাতলা বন ঘুরা যান। আমরা এখন নেত্রকোনার এমন একটা জায়গা আছি যে জায়গাটার নাম হচ্ছে পাতলা বন। সবাই এটাকে পাতলা বন নামেই চিনে। বেসিক্যালি এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা একটা বর্ডার এরিয়া এবং ওই পাশে যাওয়া নিষেধ। এই পিছনের যে বনটা, এটার নাম পাতলা বন। যদিও এই পাতলা বন আসলে পাতলা বন নামে পরিচিত হইলেও এটা আসলে পাতলা বন না। এটার পিছনে একটা কাহিনী আছে। এটার নাম হয়েছিল পাতিলা বন। পাতিলা বনও না, পাতিলা বান অ্যাকচুয়ালি। তো আগেকার দিনে এখানের মানুষজন হচ্ছে মাথায় করে পাতিল নিয়ে যেত। তো পুরুষরা যখন পাতিল নিয়ে যেত, এখানে একটা কোথাও আশেপাশে একটা ঝর্ণা আছে, আমরা যাবো কিনা জানি না। ওই ঝর্ণার ওইখানে ওই পুরুষ পিছলা খায় পড়ে গেছিল। তো তখন ওই পাতিলগুলা নিচে পড়ে যায় এবং এখানে একটা বাঁধ সৃষ্টি করে বা কিছু একটা বানের সৃষ্টি করে। এইভাবে এইটার নাম হয়েছে পাতিলা বান এবং ওইটার থেকে রিফর্ম হয়ে 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 এটার নাম হয়ে গেছে পাতলা বন। সো এটার স্টোরি এরকম। আমরা আপনাদেরকে হয়তো নিতে পারতেছি না দুঃখজনকভাবে, এটা হচ্ছে বর্ডার এরিয়া যেহেতু। আমাদের তো একটা বড় দুঃখ সবসময় থাকে, সিলেট আর এই সাইডের অঞ্চলের সব পাহাড়গুলো আসলে ইন্ডিয়াতে, আমাদের আসলে কিছুই নেই। আমাদের সমতলটা, আমরা জাস্ট এখানে এসে পাহাড়গুলার দেখা পাই। আমাদের পরের উদ্দেশ্য বঙ্গটিলা, কিন্তু দ্বিতীয় যে বাইকার ভাই ছিল উনি আবার একটু অন্যরকম। আমরা প্রথম স্পট বলে উঠছি 3টা, উনি 4টা ঘুরেইতেই রাজি না। বলতেছে ভাই এই টাকায় হবে না, সারাদিন লেগে যাবে। কি আর করার, ড্রোন দিয়েই খায়েশ পূরণ করলাম। যদিও আরেক বাইকারের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। অন্য বাইকার সিনিয়র বলে সে তারে কিছু বলতেও পারতেছে না। এরপরে আমারে কয়েকবার সে এখানে আসার দাওয়াতও দিল। যাই হোক, মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে চলতে চলতে আমরা যাচ্ছি সাতশহীদের মাজারে। হচ্ছে বীর মুক্তিযোদ্ধার কবরে, 7 জন বীর মুক্তিযোদ্ধা। এখানে নাজিরাপুর বাজারে একটা বড় ধরনের হচ্ছে আমাদের 7 জন বীর মুক্তিযোদ্ধার সাথে পাক হানাদার বাহিনীর সংঘর্ষ ঘটে। মূলত আমাদের 7 জন বীর মুক্তিযোদ্ধা খবর পায় এখানে পাক হানাদার বাহিনীরা কিছু রসদ বহন করতেছিল। সো তারা এখানে অ্যাম্বুশ ক্রিয়েট করে। এরপর তারা যখন শুনতে পায় যে ঘটনাটা আসলে একটু অন্যরকম, তো তখন তারা অ্যাম্বুশ ওইখান থেকে সরায় নিতে যায় এবং বিতর্কিত হামলা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা। তো তখন এই সংঘাতে আমাদের 7 জন বীর মারা যায়, নিহত হয়। তো এই 7 জনের কবর হচ্ছে এখানে। মূলত পর্যটকরা এই কারণে এখানে আসে এবং সবাই এটার প্রতি শ্রদ্ধা জানায়। আর আমাদের দেশের এই যে বিশাল বড় আত্মত্যাগের পিছনে যে এই এলাকার এত বড় একটা অবদান, সেই জিনিসটা দেখতে আসে, যেটা অ্যাকচুয়ালি আমাদের গৌরবের। আমাদের 7 জন বীরের মাঝে 5 জন ছিলেন হচ্ছে মুসলিম এবং 2 জন ছিলেন হিন্দু। তো 5 জন মুসলিমকে এখানে আলাদাভাবে কবর দেওয়া হয় আর বাকি 2 জনকে এখানে দাহ করা হয় সম্ভবত, খুব সম্ভবত, সেটা আমি জানি না। মাজারের পাশ দিয়ে বয়ে চলেছে গণেশ্বরী নদী, যার তীরে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন এক নিস্তব্ধ প্রতিজ্ঞার শব্দ। এই দেশকে ভালোবাসার, রক্ষা করার আর বীরদের ভুলে না যাওয়ার।
আমাদের এই 7 শহীদের মাজারের ঠিক অপোজিটেই হচ্ছে একটা নদী আছে। এই নদীর নাম গণেশ্বরী নদী। হিন্দুরা এবং আদিবাসীরা বিশ্বাস করতো আগে এখানে হচ্ছে পূজা হতো, বাট এরকম কোনো সিগনিফিকেন্ট কিছু, কোনো ঐতিহাসিক কিছু পাওয়া যায় নাই। এটা নামের উপরে অনেকে বিশ্বাস করে হয়তো, খুব সম্ভবত। বাট নদীটা আমাদের খুবই সুন্দর। আমাদের দেশটা নদীমাতৃক দেশ। এখানে আসার পরে আমার এটা বেশি ফিল হচ্ছে, কারণ আসতেছি অনেকগুলা নদী আমরা ক্রস করছি, আমরা হয়তো সামনে আরও নদী ক্রস করব। নদীর ঠিক অপোজিটেই ভারতের পাহাড়। মূলত এই নদীটার সৃষ্টি মেঘালয়ের থেকে আর মিশেছে আমাদের সোমেশ্বরী নদীতে। সোমেশ্বরী নদী আর তার অপর পারের গল্প হবে পরের ভিডিওতে। আপাতত কমলাকান্দা আর লেঙ্গুরা থেকে বিদায় নিচ্ছি। বিদায় বেলায় নিয়ে যাচ্ছি অনেক গল্প, যেখানে ছিল শহীদদের রক্ত, নদীর স্রোত, গাছের ছায়া আর পাহাড়ের উচ্চতা, যা শেখায় তুমি যতই সামনে যাও শেকড়কে কখনোই ভুলে যেও না। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন এই অজানা বাংলাদেশের গল্প। দেখা হবে পরের কোনো গন্তব্যে, পরের কোনো গল্পে।